বলো। প্রথমেই সংবাদ মাধ্যমের যে সমস্ত বন্ধুরা এসেছেন আজকে তাদেরকে অভিনন্দন, ধন্যবাদ। গতকাল বিকাশ ভবন অভিযানের যে ডাক আমাদের ছিল, সেই বিকাশ ভবন অভিযানে গিয়ে বহু সংবাদ মাধ্যমের কর্মীরা, ক্যামেরা পার্সনরা, রিপোর্টাররা তারা আহত হয়েছিলেন, পুলিশের মুখোমুখি তাদেরকেও হতে হয়েছিল। তারপরে দাঁড়িয়েও তারা এই বিকাশ ভবন অভিযানের খবর মানুষের কাছে পৌঁছে দিয়েছে। বিকাশ ভবন অভিযান রিক্লেম এডুকেশন আরেকটু বেটার রেজাল্ট করতে পারবেন, তার সাজেশন এই বিকল্প শিক্ষানীতির মাধ্যমে ওনার কাছে পৌঁছে দিয়ে আসতে চেয়েছিলাম। কিন্তু এটা বোঝা গেছে যে রাজ্যের শিক্ষামন্ত্রী বিকাশ ভবন এই অফিসটিকে মনে করেন তৃণমূলের দপ্তর। ছাত্রছাত্রীরা রাজ্যের শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে যাবে, তাদের মতামত, তাদের সাজেশনস, এই রাজ্যের শিক্ষার বেহাল দশা, সেই শিক্ষার সংকট থেকে কিভাবে রাজ্যটাকে বাঁচানো যায়, শিক্ষাকে পুনরুদ্ধার করা যায়, পাবলিক এডুকেশন, সরকারি শিক্ষা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, সরকারি ব্যয় বৃদ্ধি, এই সমস্তটা সম্পর্কে তাদের কি মনোভাব, ছাত্রছাত্রীদের কি মনোভাব, সে বিষয়ে ছাত্রছাত্রীরা শিক্ষামন্ত্রীর কাছে যাবেন, কথা বলবেন। এটাই তো স্বাভাবিক, এটাই তো হওয়ার কথা যে কোনো সুস্থ গণতান্ত্রিক পরিবেশে। কিন্তু বোঝা গেল শিক্ষামন্ত্রী মনে করছেন বিকাশ ভবনটা তৃণমূলের দপ্তর। আমরা গতকাল এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিলাম এবং এসএফআই বিকাশ ভবনের ভেতর পৌঁছেছে। এটা বুঝিয়ে দেওয়া হলো শিক্ষামন্ত্রীকে, এই শিক্ষা রাজ্যের শিক্ষামন্ত্রীকে আমরা দিয়ে এলাম যে বিকাশ ভবন রাজ্যের শিক্ষার দপ্তর। পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে কিভাবে, পুনরুদ্ধার করা যেতে পারে কিভাবে, সেই পরিকাঠামো, সেই পরিকল্পনা, সেই প্ল্যানিং করবার দপ্তর হলো বিকাশ ভবন। এটা ওনার নিজের সম্পত্তি নয় বা তৃণমূলের সম্পত্তি নয়। এর আগেও আমরা দেখেছি অন্যান্য তৃণমূলের ছাত্র সংগঠন, টিএমসিপির সব মাতব্বররা তারা বিকাশ ভবনের শিক্ষামন্ত্রীর চেম্বারের ভেতরে গিয়ে আড্ডা জমায়, সেটা এলাও। কিন্তু রাজ্যের ছাত্রছাত্রীরা, ছেলেমেয়েরা তারা শিক্ষামন্ত্রীর কাছে যাবে, সেটা অ্যালাউড নয়। কোন রাজ্যে আমরা রয়েছি? গোটা রাজ্যের পড়াশোনার কাঠামোটাকে এরা ধ্বংস করতে চাইছে। তার বিরুদ্ধে দাঁড়িয়ে গতকালের বিকাশ ভবন অভিযান, যে অভিযানের মধ্যে দিয়ে আমরা দেখলাম যে রাজ্যের শিক্ষামন্ত্রী শূন্য পেয়েছেন এই ভয়ে, মানে শূন্য পাওয়ার ছাত্র সে স্বাভাবিকভাবে মার্কশিটটা নিতে চায় না। সেরকমই রাজ্যের শিক্ষামন্ত্রী মার্কশিটটা নিতে তো চাইলেনই না, উল্টে সরকারি গুন্ডা লেগিয়ে দিয়ে গোটা চত্বরটাকে, করুণাময়ী চত্বর, বিকাশ ভবন চত্বরকে ঘিরে ফেলে ছাত্রছাত্রীদের ওপর মারধর করা, লাঠিচার্জ করা, ছাত্রীদেরকে টার্গেট করে একদম মার্কিং করে, ম্যান মার্কিং করে মারধর করা হয়েছে, ম্যানহ্যান্ডেল করা হয়েছে। এই ছবি, তার ভিডিও ক্লিপিংস সমস্ত মানুষের কাছে সংবাদ মাধ্যমের মধ্য দিয়েই পৌঁছেছে। এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেওয়া আসলে ব্রাত্য বসুর ভিন্ডিকটিভ অ্যাটিটিউড, ছাত্রছাত্রীদের প্রতি ভিন্ডিকটিভ অ্যাটিটিউড, সেই অ্যাটিটিউডেরই বহিঃপ্রকাশ হলো কতটা। আমরা এই বার্তা দিতে চাই যে গতকালের বিকাশ ভবন অভিযান আসলে রিক্লেম এডুকেশন, শিক্ষাকে পুনরুদ্ধার করার যে কাজে আমরা নেমেছি ভারতের ছাত্র ফেডারেশন, তার প্রথম একটি ধাপ। গোটা বছর ধরে এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার গুরুত্ব বাংলার মাটিতে পুনরুদ্ধার করবার লড়াইটা আমরা লড়ে যাব এবং নানান কর্মসূচি, নানান আন্দোলনের মধ্য দিয়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষাকে রক্ষা করবার, প্রজন্মকে রক্ষা করবার এই লড়াইয়ের মধ্যে ভারতের ছাত্র ফেডারেশন থাকবে। 80 জনকে গ্রেপ্তার করেছিল, তার মধ্যে 16 জন ছাত্রী। বাধ্য হয়েছে গতকাল রাতে এই 80 জনকে আটক হওয়া, গ্রেপ্তার হওয়া, এই 80 জনকে মুক্তি দিতে। পুলিশ যেভাবে মারধর করেছে, আমরা গতকালই বলেছি যে মারের দাগ গা থেকে মুছে যাবে একটা সময়ের পরে। 80 জন গ্রেপ্তার হয়েছিল, গ্রেপ্তার হওয়া কমরেডদেরকে ছাড়তে বাধ্য হয়েছে। কিন্তু ব্রাত্য বসু
প্রত্যেক দিন যখন নিজের দপ্তরে ঢুকবেন তখন সেই দপ্তরের দেওয়ালে দেওয়ালে ওনাকে দেখতে হবে এই শূন্য পাওয়া মার্কশিটটা। তার ব্যবস্থা গতকাল এসএফআই বিকাশ ভবনে করে এসেছে। এর পাশাপাশি এই রাজ্যের সমস্ত শিক্ষানুরাগী মানুষজন তারা অনেকেই গতকাল থেকে যোগাযোগ করেছে, সংহতি জানিয়েছে, সমর্থন জানিয়েছে। নানান সংগঠন, নানান ছাত্র সংগঠন, গণতান্ত্রিক প্রগতিশীল ছাত্র সংগঠন, তারা এই পুলিশের এই নির্বিচারে লাঠিচার্জ, পুলিশের ভূমিকা, এই সমস্তটাকে নিন্দা জানিয়েছে, ধিক্কার জানিয়েছে, আমাদের আন্দোলনকে সংহতি জানিয়েছে। মানবাধিকার সংগঠন তারা আমাদেরকে সংহতি জানিয়েছে। আমরা আহ্বান রাখবো যে এই লড়াইটা আসলে আমাদের সকলের লড়াই। ছাত্র, অভিভাবক, শিক্ষক, অশিক্ষক কর্মচারী সবাই একসাথে লড়ে শিক্ষাকে পুনরুদ্ধার করতে হবে। ব্রাত্য বসু তার মার্কশিটটা নিলেন না গতকাল, অতএব আগামী 7 দিন গোটা রাজ্যের মানুষজন, ছাত্র, অভিভাবক, শিক্ষক, অধ্যাপক যে যেভাবে পারে, কেউ পোস্টের মাধ্যমে, বাই পোস্ট, কেউ ইমেলের মাধ্যমে ব্রাত্য বসুর দপ্তরে তার এই শূন্য পাওয়ার মার্কশিটটা পাঠিয়ে দিন। এই মার্কশিটের প্রতিলিপি এসএফআই এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে রয়েছে, সেখান থেকে এই মার্কশিট সংগ্রহ করুন এবং ব্রাত্য বসুর দপ্তরে, ব্রাত্য বসুর ঠিকানায় এই মার্কশিটটা পৌঁছে দিন, যাতে উনি যখন দপ্তরে ঢুকবেন তখন দেওয়ালেও এই মার্কশিট দেখতে পাবেন। উনি যখন ফোন খুলে ওনার মেল চেক করবেন তখনও এই মার্কশিট দেখতে পাবেন। উনি যখন ওনার লেটার বক্সের চাবি খুলবেন তখনও উনি এই মার্কশিটটাই দেখতে পাবেন যে উনি শূন্য পেয়েছেন। এই লড়াইটা চলবে। আগামী দিনে এই লড়াই আরও প্রসারিত হবে। এই বিকল্প শিক্ষানীতি মানুষের কাছে পৌঁছে যাবে। বইমেলাতে ছাত্র সংগ্রামের স্টল, 432 নম্বর স্টল, 342 নম্বর স্টল, 342 নম্বর স্টল থেকে এই বিকল্প শিক্ষানীতি সংগ্রহ করা যাবে এবং একই সাথে এই বিকল্প শিক্ষানীতি আজ থেকে রাজ্যের নানান কোণায় মানুষের কাছে, শিক্ষানুরাগী মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। তাদের মতামত নেওয়া হবে। এই বিকল্প শিক্ষানীতিকে আরো বেশি আপ টু ডেট করে আরো কতভাবে বিকল্পের সন্ধান সামনে রাখা যায় তার ব্যবস্থা করা হবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, গতকাল রাতে আমরা দেখেছি সুরেন্দ্রনাথ কলেজের সামনে থেকে অস্ত্র পাওয়া যাচ্ছে, 9mm পিস্তল, আরো বোধহয় কিছু AK-47 ইত্যাদি এই ধরনের বেশ কিছু অস্ত্র, আগ্নেয়াস্ত্র সুরেন্দ্রনাথ কলেজের সামনে থেকে পাওয়া যাচ্ছে। কি অবস্থা তাহলে রাজ্যে? এই ঘটনাগুলোই তো প্রমাণ করে দিচ্ছে যে গতকাল ব্রাত্য বসুর সঙ্গে দেখা করাটা, ওনার সাথে কথা বলাটা প্রয়োজনীয় ছিল। রাজ্যের কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ, অথচ কলেজ ক্যাম্পাস থেকে, যে কলেজ ক্যাম্পাসের পরিকাঠামো শেষ করে দেওয়া হয়েছে দিনের পর দিন, যে কলেজ ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের মুক্ত স্বাধীনভাবে কথাবার্তা বলার, ঘোরাফেরা করবার জায়গা নেই, নিরাপত্তা নেই, দীর্ঘদিন ধরে আমরা বলছি ক্যাম্পাস সিকিউরিটি চুলোয় গেছে, সেই কলেজ ক্যাম্পাসগুলোর সামনে থেকে যদি এখন এই ধরনের আগ্নেয়াস্ত্র পাওয়া যায়, তাতে আরো বেশি নিরাপত্তাহীনতায় ভুগবে ছাত্রছাত্রীরা, বাবা মায়েরা, শিক্ষকরা। করতে কি ঘটনা, কেন ঘটলো তদন্ত করতে হবে তো। কারা যুক্ত? সুরেন্দ্রনাথ কলেজের আশপাশের তৃণমূলের মাতব্বররা, তারা কার্যত কলেজটাকে ঘিরে রাখে এমনভাবে নিজেদের কাটমানির সোর্স অফ ইনকামের জায়গা করবার জন্য, যে ওই কলেজে তৃণমূলের বিরুদ্ধে কথা বলবার মতন কোনো পরিবেশ তারা রাখে। এই পরিবেশ বদলাতে হবে। রাজ্যের কলেজ ক্যাম্পাসগুলোতে ছাত্রছাত্রীদের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে এবং সেই বার্তা এই বিকল্প শিক্ষানীতির মাধ্যমে আমরা দিয়েছি এবং এর আগেও এই নিয়ে আমরা দীর্ঘদিন ধরে লড়াই করেছি। পাশাপাশি গতকালের একটি ঘটনা, স্বাভাবিকভাবে আমরা সেই সময় বিকাশ ভবন অভিযান চলছিল, পরবর্তীতে আমরা দেখলাম, এখানেও আমরা এই কথা বলেছিলাম যে কাজের উপায়, শিক্ষান্তে কাজ, কর্মসংস্থানের উপায় ক্রমশ সংকুচিত হচ্ছে ওটা পশ্চিমবাংলা জুড়ে। সেরকম একটা পরিস্থিতিতে এরকম একটা কথা এসে গেছে যে 26,000 চাকরি প্রার্থী, তাদের গোটা প্যানেলটা বাতিল হয়ে যাওয়ার একটা আশঙ্কা, সেরকম একটা পরিবেশ, কোর্টের মনোভাব, সুপ্রিম কোর্টের মনোভাব, সব মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে এরকম একটা আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই
যে দীর্ঘদিন ধরে আমরা এই কথা বলে আসছি যে যোগ্য অযোগ্য আলাদা করতে হবে, এটা বাছাই করতে হবে কারা যোগ্য আর কারা অযোগ্য, তার পার্থক্য করতে হবে এবং সেই পার্থক্যটা করার দায় দায়িত্ব কর্তব্য সরকারের, রাজ্য সরকারকে দায় নিতে হবে। সরকারটা অযোগ্য, সরকারটা স্বচ্ছ পদ্ধতিতে নিয়োগ করতে পারছে না বলে, সরকারটা দুর্নীতিগ্রস্ত বলে যোগ্য চাকরি প্রার্থীরা তাদের চাকরিতে তারা বহাল থাকতে পারবে না, এটা হতে পারে না। ইমিডিয়েট যোগ্য অযোগ্য আলাদা করে, আর সিবিআই কি তাহলে, মানে সিবিআই এর যে ইনভেস্টিগেশন, এই ইনভেস্টিগেশনটা তো হলো এই কারণেই যাতে আলাদা করা যায়। সরকারের মনোভাব কি তাহলে এই 26,000 শূন্য পদ, এই 26,000 শূন্য পদে শিক্ষক নিয়োগ না হওয়া মানে যে ছাত্র শিক্ষক অনুপাতে ভারসাম্য আনার কথা আমরা বলছি, সেই ছাত্র শিক্ষক অনুপাতে ভারসাম্য আনা যাবে না। অলরেডি রাজ্যের বুকে 6,500 স্কুল ওয়ান টিচার স্কুল হিসেবে চলছে। শিক্ষক নিয়োগ করা দরকার। সেই নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে যদি এই ধরনের পরিবেশ তৈরি করা হয় যে যারা যোগ্যতার নিরিখে, মেধার নিরিখে চাকরি পেল, তাদের চাকরিটাও কেড়ে নেওয়া হলো, তাহলে কোনোদিন একটা স্বাভাবিক প্রক্রিয়ার দিকে আমরা এগোতে পারবো না। আমরা দাবি করছি, এর আগেও আমরা এই কথা বলেছি, আমাদের পরিষ্কার স্ট্যান্ড, যোগ্য অযোগ্য আলাদা করতে হবে। যদি রিএক্সামিন করতে হয় তাহলে যারা অযোগ্য মনে করা হয়েছে, যাদেরকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে ইনভেস্টিগেশন প্রসিডিওরের মাধ্যমে, তাদেরকে রিএক্সামিন করো। যারা যোগ্যতার ভিত্তিতে পেয়েছে তারা কেন রিএক্সামিন দেবে? তারা তো স্বচ্ছ পদ্ধতিতে নিজেদের মতন করে পড়াশোনা করে হেঁটে তারপরে পরীক্ষা দিয়ে তারা পেয়েছে। এই বিষয়ে আর জলঘোলা না করে দ্রুত বিচার ব্যবস্থার মধ্যে দিয়েও যাতে সিদ্ধান্তে পৌঁছানো যায় এবং তদন্ত প্রক্রিয়ার মধ্যে দিয়েও যারা এই দুর্নীতিকে সংগঠিত করেছে তাদের মাথাদেরকে ধরা এবং স্বচ্ছ দুর্নীতি মুক্ত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালু করা এবং চালু রাখা, এর মাধ্যমে এই রিক্লেম এডুকেশন শিক্ষাকে পুনরুদ্ধার করার একটা উপায় এটা। এই ওভারঅল আমাদের যা বলার। গতকাল আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টে সিপিএম এর রাজ্যসভার সদস্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি দাবি করেছেন যে হয় টোটাল প্যানেল বাতিল করতে হবে, করে আবার নতুন করে পরীক্ষা নিতে হবে। এইটা ওনার একটা প্রস্তাব, তাই নিয়ে অনেক প্রশ্ন উঠেছে এবং বিচারকও তার কাছে জানতে চেয়েছেন যে কেন হঠাৎ বলছেন। এবং ওনার যুক্তি যে এই ঝাড়াই বাছাই করাটা সম্ভব না, হবে না, কারণ অনেকগুলো উদাহরণ দিয়েছেন যে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এক্ষেত্রে বিকাশবাবুর স্ট্যান্ড পয়েন্ট নিয়ে আপনাদের কী বক্তব্য? স্বাভাবিকভাবেই বিকাশবাবু একজন স্বনামধন্য অ্যাডভোকেট, আইনজীবী। উনি আইনজীবীর জায়গা থেকে ওনার যা মনোভাব, সেই মনোভাব উনি হয়তো রেখেছেন। উনি সেটা বলতে পারবেন যে কোন আইনের কোন প্রেসিডেন্স ইত্যাদি কী কী জায়গা আছে, সেগুলো আমাদের জানার কথা নয়। এক নম্বর কথা, আমাদের কি মনোভাব? আমাদের এটাই মনোভাব যে যোগ্য অযোগ্য আলাদা করতে হবে এবং এই আলাদা করবার দায় সরকারকে দায়িত্ব নিতে হবে। বিচার ব্যবস্থার এই দায় নয়। যোগ্য অযোগ্য আলাদা করবার দায় বিচার ব্যবস্থার নয়, যোগ্য অযোগ্য আলাদা করবার দায় সরকারের। তদন্ত প্রক্রিয়ার মাধ্যমেই বেশ খানিকটা এই অগ্রসর হয়েছিল এই দিকে যে কারা অযোগ্য সেই নিশ্চিত করবার প্রক্রিয়া। তাহলে সেই প্রক্রিয়াটা কেন থেমে গেল? সেই প্রক্রিয়াটা কত দূরে গেল? সরকারের ভূমিকা কি? সরকার অযোগ্য বলে যোগ্য চাকরি প্রার্থীরা তারা চাকরি পাবে না বা চাকরিতে তারা বহাল থাকবে না। 26,000 পদ যদি এখন গোটা প্যানেলটা যদি এখন বাতিল হয়, তাহলে আরো বছর দুয়েক সময় লেগে যাবে এই নিয়োগটা করতে। তাহলে 2 বছর ধরে রাজ্যের স্কুলগুলো যেখানে শিক্ষক নিয়োগ দরকার সেই স্কুলগুলো ফাঁকা পড়ে থাকবে। ইমিডিয়েট যোগ্য অযোগ্য আলাদা করে যারা যোগ্য তারা তাদের চাকরি বহাল রাখা এবং যারা অযোগ্য হিসেবে প্রতিপন্ন হয়েছে তদন্তের মাধ্যমে প্রয়োজনে তাদের রিএক্সামিন করা, তার মানে স্বচ্ছ পদ্ধতিতে রিএক্সামিনেশনের মাধ্যমে তারা উঠে আসবে। কিন্তু এই মিশিয়ে দেওয়া ওটাটাই, এইটা কোনো পদ্ধতি হতে পারে না এই সমস্যার বা এই সংকটের সমাধান। এখানে দেখা গেছে যে যারা চাকুরিজীবী অলরেডি 6 বছর ধরে যারা চাকরি করছেন, এরকম শিক্ষকরা যাদেরকে আমরা স্কুলের দিদিমণি বা স্যার বলি,
তারা গত 90 দিন ধরে এখানে তারা ধর্ণা প্রায় অনেক দিন 2 মাস হয়ে গেল তারা এখানে ধর্ণা দিচ্ছে। এবং কালকের এই ঘটনার পর তারাও কিন্তু বিভ্রান্ত যে এই বক্তব্য। আপনারা কি আপনাদের সংগঠনের পক্ষ থেকে তাদের কাছে সরাসরি কোনো বার্তা নিয়ে যাবেন? মানে এটা ভাবনা আছে যে এই আন্দোলনকে তো আপনারা সমর্থন করেছেন, কারণ অতীতে দেখেছি আপনারা যখন এই যারা চাকরি পাচ্ছে না, যাদের তালিকায় নাম আছে কিন্তু চাকরি পাচ্ছে না, তাদের আন্দোলনের দিনের পর দিন আপনারা পাশে দেখেছেন। এদের ক্ষেত্রে আপনাদের মনোভাব? দীর্ঘদিন ধরেই এই আন্দোলনের প্রতি সংহতি জানি, এই আন্দোলনের প্রতি সমর্থন জানি। আমরা তাদের অবস্থান যেখানে যেখানে তারা অবস্থান করেছেন, 1000 দিন 1500 দিন ধরে অবস্থান চলেছে, আমরা সেখানে গিয়েছি, তাদের সাথে কথা বলেছি, তাদের এই আন্দোলনকে সংহতি জানিয়েছি। তাদের স্লোগানকে সামনে রেখে আমরা মিটিং সংগঠিত করেছি। একই রকমভাবে তখনও আমরা এই কথাই বলেছিলাম যে যোগ্য অযোগ্য আলাদা করতে হবে, এবং আজও আমরা আমাদের সংগঠনের যা মনোভাব, আমাদের সংগঠনের যা স্ট্যান্ড পয়েন্ট, সেইটাই রাখছি যে যোগ্য অযোগ্য আলাদা করো। যারা যোগ্য তাদেরকে চাকরিতে বহাল রাখতে হবে, যারা অযোগ্য প্রয়োজনে তাদেরকে রিএক্সামিনেশনের সুযোগ দেওয়া দরকার। সেটা সিদ্ধান্ত নিতে হবে, বিচার ব্যবস্থাকে সিদ্ধান্ত নিতে হবে, তদন্ত প্রক্রিয়াকে দ্রুত শেষ করতে হবে এবং রাজ্য সরকারকে এর দায় নিতে হবে। এই যোগ্য অযোগ্য বাছাইয়ের যে পদ্ধতি, যে প্রক্রিয়া, তার দায় দায়িত্ব রাজ্যের সরকারকে। হ্যাঁ, কিন্তু প্রশ্ন হচ্ছে যারা অযোগ্য, অযোগ্য মানে তো তারা পয়সার বিনিময়ে চাকরি করছে। তাহলে যারা পয়সার বিনিময়ে ভুল পথে চাকরি করছে তারা আবার চাকরিতে বসার সুযোগ পাবে কেন? মানে একটা অযোগ্য লোক যে ভুল পথে পয়সা খরচা করে আপনাদের বক্তব্য অনুযায়ী তৃণমূল নেতাদের টাকা দিয়ে যারা চাকরি ম্যানেজ করে চাকরি করছে, তারা কেন, মানে এই যে পদটা ফাঁকা হবে যেটা দীর্ঘদিনের দাবি, সেইখানে তো যাদের তালিকায় নাম রয়েছে তাদেরকে নিযুক্ত করতে হবে, যাদের মানে এটাই তো আপনাদের দাবি ছিল। ফ্রেশ রিক্রুট একদিকে যেমন করতে হবে, তেমনি তার পাশাপাশি যারা যে কোনো পরীক্ষা হলে যে কেউ সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, এখানে সেই রেস্ট্রিকশনটা করে দেওয়া। মানে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এই ধরনের কোনো রেস্ট্রিকশনের কথা বলতে পারি না যে স্বচ্ছ প্রক্রিয়া যখন চালু হবে তখন এরা হচ্ছে যে সেই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে এবং এরা অংশগ্রহণ করতে পারবে না। এই রেস্ট্রিকশন কোনোদিনই কোনো প্রগতিশীল দায়িত্বশীল সংগঠনের পক্ষ থেকে করা উচিত নয়, কিন্তু ইমিডিয়েট প্রক্রিয়াটা চালু হওয়া দরকার, স্বচ্ছ পদ্ধতিতে নিয়োগ চালু হওয়া দরকার এবং সেই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যারা যারা চান সেই প্রক্রিয়াতে অংশগ্রহণ করে স্বচ্ছভাবে চাকরি পেতে। কাজের সন্ধান এমন জায়গায় পৌঁছেছে যেখানে গ্রাম বাংলায় মানুষ জমি জমা বিক্রি করে তৃণমূল যে কাটমানি স্ট্রাকচার তৈরি করেছে, আজকে সেই কাটমানি স্ট্রাকচারের বলি তো এই মানুষগুলো। অতএব কাউকে বাদ দিয়ে দেওয়ার কথা আমরা বলছি না। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া শুরু হোক, সেই প্রক্রিয়ার মধ্যে যে মানুষ চাইবেন স্বচ্ছভাবে প্রক্রিয়াটায় অংশগ্রহণ করতে, তারা এই প্রক্রিয়াতে অংশগ্রহণ করুক। রাজ্যের সরকারকে দায় নিতে হবে। এরা যুক্ত হতে পারবে, এরা পারবে পরীক্ষা দিতে, এরা পরীক্ষা দিতে পারবে না। এই রেস্ট্রিকশন আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা কোনোদিনই এই ধরনের কোনো রেস্ট্রিকশনের কথা বলি না। প্রশ্ন